আমি ঝুমি রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যেই প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন লেখক ও সাংবাদিক মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী। আপনাকেও স্বাগত আমাদের আয়োজনে। এছাড়াও আলোচনায় নানা সময়ে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজ যেই খবরটি আমরা আলোচনার জন্য নির্বাচিত করেছি, সেখানে বলা হচ্ছে সংসদের বাজেট আলোচনা শুধু অর্থনীতিতে আটকে থাকলো না, রাজনৈতিক ইস্যুতেও উত্তাপ ছড়ালো বাজেট আলোচনার শেষ দিন। জুলাই আন্দোলনের কৃতিত্ব কার, সেই নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। সরকার দলীয় সমর্থকরা তারেক রহমানকে জুলাই আন্দোলনের নায়ক বললেও বিরোধীরা বলছেন জনগণই এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার না হলে আর্থিক খাতের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসতে চাই। রেওয়াজ অনুযায়ী জুন মাসের শেষ দিন সংসদে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। সেই হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হওয়ার কথা। গত 11 জুন বাজেট ঘোষণার পর এই কয়দিন প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। মাননীয় বিরোধী দলীয় নেতা শেষ দিনে আর্থিক খাতের আলোচনা ছাপিয়ে উত্তাপ ছড়ায় রাজনৈতিক ইস্যু। বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্য বলেন, 24 জুলাই আন্দোলনের মূল কৃতিত্ব তারেক রহমানের। 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক। পাল্টা বক্তব্য আসে বিরোধী দল থেকে। বিরোধী দলীয় নেতা দাবি করেন, জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড ছিল না, এই আন্দোলন ছিল জনগণের আন্দোলন। 5 আগস্টের পর নয়, 5 আগস্টের প্রেক্ষাপট ভিন্ন, বদলে গেছিল। তখন যাদের এই ব্যাপারে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরটাই আমরা দিতে চাই। সেই উপলক্ষে আমি আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনূস যখন অনেককে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। বাজেট পাশের আগের দিন 2 সেশনে আলোচনায় অংশ নেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে সরকারের সিনিয়র মন্ত্রীরা স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন। বলেন, মানুষের পাশে থাকাই এই সরকারের মূল লক্ষ্য। দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছিলেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। কার্ড দেওয়া হবে বেশি সংখ্যক মানুষকে, সুবিধাভোগী হবে 41 লক্ষ পরিবার, এবং সেইটার জন্য অলরেডি 14,500 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট অলরেডি আপনার আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপিতে এখন আছে। তবে বাজেট নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা আশাবাদী হলেও উল্টো সুর বিরোধীদের কণ্ঠে। তারা বলছেন, সরকার জুলাই সনদ ও রাজনৈতিক সংস্কারকে পাশ কাটিয়ে যাচ্ছে। বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক সংস্কার না হলে আর্থিক খাতের সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন? মাননীয় স্পিকার, অর্থনীতির গণতন্ত্রের আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্র কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল? মাননীয় স্পিকার, নতুন অর্থ বছরের বাজেট পাশ হওয়ার আগে সোমবার সংসদে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী। ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি। ওয়ান নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম বাজেটের আলোচনা, যেখানে
নানান বিষয়ে বাজেটটি কেমন হওয়া দরকার, কি কি উন্নয়ন সাধারণ মানুষের দরকার, সেগুলোর জায়গায় জুলাই, আমি যদি বলি যে জুলাই তুমি কার, এটি নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে মোটামুটি একটি বাকবিতণ্ডা হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি রাজনৈতিক সরকার এসেছে এবং সেটি একটি নির্বাচনের মধ্য দিয়ে এই সময়ে এসে জুলাই নিয়ে এই ধরনের আসলে বাকবিতণ্ডা, সেটিকে কিভাবে দেখছেন? মোস্তফা কামাল, আপনার কাছে আসি। জি, ধন্যবাদ ঝুমি আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক শিক্ষাবিদ প্রফেসর সাইফুল চৌধুরীকে। বাজেট রাজনীতি বাদ দিয়ে নয়, হোক অর্থনৈতিক বিষয়। আমরা একটা কথা বলি যে পকেটটা যার যার, বাজেটটা কিন্তু সবার। তো বাজেট নিয়ে যখন আলোচনা আসবে, যেহেতু রাজনৈতিক সরকার, কিছু রাজনীতিও আসবে। দুপক্ষ আজকে যে এই বিতর্কে অবতীর্ণ হয়েছে, তাল কিন্তু ঠিক আছে দুদিকে, টেবিল চাপড়ানোর আওয়াজগুলো একই রকম, কথাবার্তা যা বলেছেন দুপক্ষ থেকে অর্থ কিন্তু কাছাকাছি, কিন্তু প্রকাশভঙ্গিতে একটু হেরফের শুধু। যেখানে একটা বিষয় এসেছে যে তর্কের ভিতর দিয়ে যে কার অবদান বেশি ওই 5 আগস্টের ওই আন্দোলন বা বিপ্লবে। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি যে জুলাইয়ের মাস্টার মাইন্ডকে, সেটি নিয়ে একটি বেশ ভালোভাবেই একটি বিতর্ক দেখলাম। তো মাস্টার মাইন্ড শব্দটার মধ্যে ইতিবাচকভাবেও নেওয়া যায়, নেতিবাচকভাবেও নেওয়া যায়, কে কোনভাবে নেবে সেটা হচ্ছে বিষয়। তো এখানে বিতর্কটা এসেছে ইতিবাচকভাবে। তো মাস্টার মাইন্ডের বাংলা যে দুইটা করা হয়েছে, নায়ক বা মহানায়ক, অর্থ কাছাকাছি। তো জুলাইকে এরই মধ্যে কিন্তু নানান বিতর্কে, নানান কথামালায় ঝুলাই দেওয়া হয়েছে, রীতিমতো ঝুলাই দেওয়া হয়েছে। জুলাইয়ের জায়গায় কিন্তু আর নাই, বা তারা রাখেন নেই। তো এরপরও ইতিবাচকভাবে এতটুকু নেওয়া যায় যে গেল কয়েকদিন যেভাবে এক পক্ষ আরেক পক্ষকে মোটামুটি শত্রু জ্ঞান করে ফেলেছিল, আজকে একদিকে একটু ব্যতিক্রম এই জায়গায় যে কার অবদানটা বেশি, এটা ভালো দিক। তারা এই বিতর্কে নানান কথা এনেছেন, কার কতজন হত্যার শিকার হয়েছেন, কে কত নির্যাতিত হয়েছেন, কার কত অবদান, কার মিছিলটা বেশি লম্বা ছিল, কারটা বেশি চ্যাপ্টা ছিল, এসব বিতর্ক থাকবে, থাকুক। তো মন্দের ভালো বলছি এই কারণে যে গত সপ্তাহ জুড়ে কিন্তু তারা অন্যান্য শব্দ দিয়ে আক্রমণ শুরু করেছিলেন। দেখা গেল চাঁদাবাজ বলে ফেললো, নাম নিতে হয় না, চট করে একজনে দাঁড়িয়ে কিন্তু বলে যে আমি চাঁদাবাজ না, অথবা আমি চাঁদা খেলেও উনি কিন্তু বকরা খান, অথবা উনি হাদিয়া খান, নানান প্রতিশব্দ আসে। আবার গুপ্ত বলা মাত্রই কে যেন দুজন দাঁড়িয়ে যান যে আমি তত গুপ্ত ছিলাম না, ওই দিকের উনি আরেকটু বেশি গুপ্ত ছিলেন, অথবা দেশেও গুপ্ত ছিলেন, বাইরেও ছিলেন। তো ওই বিতর্কের চেয়ে আজকে যে অন্তত অবদানের একটা তাহলে এখানে বলা যায় যে মোটামুটি এই বিষয়টি এস্টাবলিশ হয়ে গেছে যে চাঁদাবাজ বললে, চাঁদাবাজ কারা, তারা নিজেদেরকে স্বীকৃতি দিচ্ছেন। তো এ দেয়ার মধ্য দিয়ে আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের তথ্য নিতে বড় কষ্ট হয়, দিনের পর দিন পেছনে পেছনে ঘুরতে হয় নানান সোর্সে। গত কয়েকদিন একটা নমুনা আমরা দেখছি যে তারা নিজেদের তথ্যগুলো দিয়ে দিচ্ছেন, আমরা একটু কষ্ট করে টুকলে হয়ে যায়। কে কোথায় কার সাথে ছিলেন, কে কোথায় কোন হাদিয়া বিনিময় করেছেন, কে নির্বাচনের আগে কোত্থেকে অথবা কোন ব্যাংক থেকে কোন আলম সাহেবের মাধ্যমে কত টাকা নিয়েছেন, কে নির্বাচনের পরে নিয়েছেন, কে কার গাড়ি ব্যবহার করেছেন, কে কার অফিসে নিয়মিত যাতায়াত করেন, অথবা কার অফিস কে দখল করেন। এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের নিজেদের এগুলো বের করতে অনেক কষ্ট হতো। তো ঘটনার যে অনিবার্যতা বা বিতর্কের যেই ফাঁকফোকর তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে ওনারাই কিন্তু তথ্যগুলো দিয়ে দিচ্ছেন। আমাদের হয়তো বা কষ্ট করে অ্যামাউন্টটা সঠিকটা বের করতে একটু কষ্ট হবে। তো তারাই রীতিমতো তথ্যের যোগানদাতা। আমাদের সহ-আলোচক সাইফুল আলম চৌধুরী তথ্য পড়ান, কমিউনিকেশন পড়ান, যে কিভাবে সোর্স তৈরি করতে হয়, কিভাবে তার কাছ থেকে তথ্য নিতে হয়। ওই একাডেমিক বাস্তবতা আজকের বাস্তবতার সাথে কিন্তু আর মিলছে না। মনোযোগ দিয়ে ওনাদের কথাগুলো শুনলে হয় তিনি বলেছেন, তিনি আরও বলেছেন, বা তিনি আরও জানিয়েছেন। এর মধ্য দিয়েই কিন্তু আমরা মাঝে মধ্যে অ্যামাউন্ট সহ জেনে যাই। তো অ্যামাউন্ট জানতে জানতে এমনও জানছি যে রাতের বেলায়ও কোথায় কোথায় অফিস হয়েছে, টাকা সুটকেসে করে নিয়েছেন না বস্তায় করে নিয়েছেন, কোন গাড়িতে করে নিয়েছেন, গুনেছেন কি ওজন করে পাল্লা দিয়ে নাকি একটা একটা ধরে ধরে মেশিন দিয়ে, এসব তথ্যও কিন্তু চলে আসছে। হয়তোবা এখন খুব দামি তথ্য মনে হচ্ছে না এগুলো, যখন উইকিলিক্সের মতো কেউ না কেউ কখনো না কখনো সুনির্দিষ্টভাবে তথ্যগুলো জানাবেন,
তখন আমাদের কাছে এগুলোর নিউজগুলো একটু বেশি মনে হয়। তারা যখন বলেন তখন শুধুই অভিযোগ মনে হয়। আপনার 111-এর ঘটনার কথা মনে আছে, কে কোথায় কার সাথে দেন দরবার করেছিলেন, সরকার হটানো বাবদ কে কত বরাদ্দ করেছিলেন, টাকাটা কে ক্যারি করেছিলেন, কোত্থেকে নিয়েছিলেন, এগুলো কিন্তু আমাদের নিজস্ব তথ্য যত না দামি হয়েছে, যখন উইকিলিক্স বা আরও বিদেশি কয়েকটা সংস্থা থেকে এগুলো জানানো হয়েছে, দামি মনে হয়েছিল। আজকেও এই জুলাইয়ের বিতর্ক করতে গিয়ে কার কত অবদান সেটা তো তারা অবশ্যই বলবেন, এই অর্জন তো সবার। কে নায়ক, কে মহানায়ক, তাহলে প্রশ্ন এসে যাবে মাঝে দিয়ে খলনায়ক কে ছিলেন, আসবে এসব তথ্য। কিন্তু তারা যে অপকর্ম বাদ দেননি এত বড় একটা আন্দোলন অথবা বিপ্লবের পরও, এই তথ্যগুলো কিন্তু আমরা প্রতিদিন পাচ্ছি। তারা বলতে আমি শুধু এখন যারা সরকারে আছে তাদেরকে মিন করছি না, তাদের মধ্যে কিন্তু ভালো কিছু লক্ষণও আছে বলতে হবে। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী যে একটা নতুন কালচার তৈরি করেছেন বলা চলে, অথবা চর্চা করছেন, এটাও কিন্তু সংস্কারের অংশ। বিশাল বাহিনী নিয়ে বাইরে যাচ্ছেন না, বহর ছোট্ট হচ্ছে, ফেরার পরে কোথাও যানজট হচ্ছে না, এটাও একটা সংস্কার। কিন্তু এর পূর্ববর্তী সময়ে যাদের এই দায়িত্বটা বেশি ছিল বা যারা ফ্রন্টলাইনার ছিলেন, আমি বলতে চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কথা, তাদের গত 2-3 দিন ধরে আমাদের কাছে নতুন তথ্য আসছে যে অপকর্ম তো যা যা করেছেন বিভিন্ন খাত অনুযায়ী, সূচক অনুযায়ী, চিকিৎসা বাবদ উপদেষ্টারা কে কত টাকা নিয়েছেন, যেগুলো অবিশ্বাস্য মনে হচ্ছে। কিন্তু ধর্ম উপদেষ্টার মতো ফরেজগার মানুষ, নিরিবিলি মানুষ, তিনিও সম্ভবত 82 লাখ টাকা নিয়েছেন শুধু চিকিৎসা করা বাবদ। তাহলে অন্যান্য বাবদ কত নিয়েছেন ওইসব তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। জি, আমরা এই আলোচনাটাও করব। আসলে এটি নিয়েও আজকে কিন্তু সংসদে কিছুটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। জি, সেই আলোচনাটাও আজকের আমাদের তালিকায় রয়েছে। আমরা আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, তাকে যুক্ত করে নিচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের সংসদের যে বাজেট আলোচনা সেটি নিয়ে আলোচনা করছিলাম। আশা করছি আপনি এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন। আপনার কাছে আবারও আসবো, তবে সাইফুল আলম চৌধুরী আপনার কাছে আসি। যে আমি শুরু করেছি যেই খবরটি দিয়ে, যে জুলাইয়ের মাস্টার মাইন্ডকে, সেটা নিয়ে আবারও এত বছর আমরা কিন্তু দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু মাস্টার মাইন্ড নিয়ে একটি বেশ সময়ে একটি আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এখন আবার কেন এই মাস্টার মাইন্ড নিয়ে আলোচনা? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সংসদের একটা মিনিটের খরচ কিন্তু অনেক। তো এই মাস্টারমাইন্ড কে না, এটা যদি আলোচনা না করি, জুলাই আন্দোলনকে আপনি অস্বীকার করতে পারেন যে হয়নি? বলতে পারবেন না, তাই না? তো এটা অনাবশ্যক, মানে এত টাকা, এত ব্যয়বহুল জায়গায় এই আলোচনাটা হওয়ার চেয়ে জরুরি ছিল। যেমন ধরেন, গত সংসদ অধিবেশনের শেষে নাহিদকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে মার্কিন বাণিজ্য চুক্তি যে হয়েছে সেটা আপনার সংসদে আলোচনা করছেন না কেন? নাহিদ ইসলাম তখন বলেছিলেন যে আমরা পরবর্তী সংসদে এটা আলোচনা করব। জি, আমার যতদূর জানা আছে, আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন, এই বাজেট অধিবেশনের কোথাও এটা নিয়ে আলোচনা হয়নি। স্টিল নাও এটা বাংলাদেশের জন্য একটা মরণ ফাঁদ, এটা থাকবে। এইটা সংসদের চেয়ে আর কোনো ভালো জায়গা হতে পারে না। আমরা এখানে টকশোতে 1000 মিনিট আলোচনা করলে কিছু যায় আসে না। সংসদে এটা নিয়ে যে 5 মিনিট আলোচনা হয়, কংক্রিট কিছু বেরিয়ে আসে দেশের স্বার্থে, সেটা অনেক ভালো। দেখেন, তারপরে আমাদের এখন প্রবলেম কি? ধরেন আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, আমাদের আইন শৃঙ্খলার সমস্যা আছে, এগুলো নিয়ে কি সংসদে কোনো কথা হয়? আজকেও বিদ্যুতের দাবিতে এক জায়গায় আন্দোলন হয়েছে। জি, হ্যাঁ, ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে আপনি বিদ্যুতের প্রবলেমটা বুঝতে পারবেন না, কিন্তু গ্রামে কিন্তু বিদ্যুৎ প্রবলেম আছে। হ্যাঁ, সংসদ শুধু সমালোচনার জায়গা না, সংসদ আলোচনার জায়গা। এই জন্য সেইখান থেকে যে এমপি তার নিজস্ব এলাকার প্রবলেমগুলো ওই কনটেক্সটে আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে সুপারিশও করতে পারবেন। চাইলে সেটার কিছু প্রস্তাব সংসদের কমিটিতে পাঠাতে পারবেন। তো কিন্তু আলোচনা তো হইতে হবে। তো সেটা না করে আমি এই ব্যয়বহুল জায়গায় যে কে জুলাই ঝান্ডা ধরেছিল আর কে ধরেনি, এইটা করলে কি লাভ, কি আসে যায়? সেখানে আজকে কিন্তু আমরা নাহিদ ইসলামের আরেকটি বক্তব্যে দেখতে পেলাম, তারা কিন্তু এখনো সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, সেই আমরা একেবারে যদি বলি সংসদের প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের ওই একটি বিষয়েরই দাবি দেখছি, এর বাইরে আশেপাশে এটা একটা মরা হাতি আর কি বলবো, সরি টু সে। কেন মরা হাতি বলছি? এটা প্রথম দিন থেকেই যখনই ঐক্যমত্যের কমিশন করা হয়েছে, তখনই আপনি যদি সারা হোসেনের একটা, কালকে উনি বলেছেন, সারা হোসেনের আগে ওই দিন তখনও বলেছিলেন যে আপনারা যে ঐক্যমত্য কমিশন করেছেন এটা রিয়েলি ঐক্যমত্য কিনা। আপনি তখন এক্সিস্টিং নির্বাচন কমিশনের যে নিবন্ধিত দল 32টা দলকে আপনি ডেকেছেন, তার মধ্যে তখন এনসিপি হয়নি।
আরও কয়েকটা দল নিবন্ধন পায়নি, তাদেরকে ডেকেছেন। আসলে 7টা না 8টা নিবন্ধিত দল ছিল, তাহলে বাকিগুলাকে বাইরে রেখে আপনি ঐক্যমত্য কমিশন করবেন, সেটা তখনই প্রশ্ন দেখা দিয়েছিল। তারপরে যেই সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উইথ ডিউ রেসপেক্ট, আপনি একটা নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের কাজ ছিল নির্বাচন কীভাবে হবে, সুষ্ঠু হবে সেই জানানো। উনি সংবিধান সংস্কার কমিশন যে পথে আগাচ্ছিলেন এই পথে ওইগুলাই রেখেছেন ওখানে। কেন? মানে জোর দিয়ে বলতে হবে যে এটাই প্রতিষ্ঠিত হবে, সেখানে কি বাংলাদেশের নামও চেঞ্জ করে দিতে হবে। তারপর দেখেন, আপনি সংসদীয় গণতন্ত্রের কথা বলছেন, আপনি মেজরিটি শুড বি গ্রান্টেড, মাইনরিটি শুড বি রেসপেক্টেড, ওই থেকে আপনি গেলেন না। আপনি গেলেন কি, আমি ঐক্যমত্য কমিশনের চিফ, আমি ঐক্যমত্যের কথা বলছি, আমি যাই বলবো তাই হবে। তো সেটা বিএনপি মানবে কেন? সেই প্রশ্ন তো তখনই সবাই তুলেছিল। খোদ বিএনপিও বলেছে সেভারাল টাইমস, এই সংসদেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ওনাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে সরকারের সর্বোচ্চ একজন লেভেলের একজন ব্যক্তি যখন বলেন ওনারা প্রতারণার শিকার হয়েছেন এবং কোড আনকোড নির্বাচন যাতে হয়, যাতে নির্বাচন আরও না পিছাতে পারে, তালভানা করতে না পারে, সেই জন্য তারা এটা আসলে হয়েছে। এরপরে তো আর ঐক্যমত্য থাকে না, এরপর জুলাই সনদ বলে কিছু থাকে না। তো আপনি সংসদীয় গণতন্ত্র মানবেন, আপনি সংসদীয় গণতন্ত্রের ধারাটা মানবেন না, জোর করে চাপাইতে যাবেন, তা তো হয় না। তাহলে সেটা হচ্ছে আপনার কাছে বিচার মানি তালগাছ আমার। এবং এই যে জুলাই নিয়ে যে আলোচনা বা মাস্টার মাইন্ড নিয়ে, এগুলো কি আসলে বর্তমান যে সংকট এবং রাষ্ট্র কাঠামো চলার জন্য জরুরি যে বিষয়গুলো, সেগুলো কি তাহলে কোনোভাবে বিরোধী দল বা সরকার দলের পক্ষে অদেখা থেকে যাচ্ছে কিনা? দেখেন, আপনি সংসদীয় গণতন্ত্রের ফরম্যাট বিশ্বাস করলে আপনাকে আমাদের যে জিতে সে সব বেশিরভাগই আসলে সব কিছুই এই ধারাটা আপনাকে মানতে হবে, কারণ তাহলে আপনি সংসদীয় গণতন্ত্রে সরতে হবে। হ্যাঁ, তো এখন আপনি কেন এই যুক্তিটা জনগণকে দিচ্ছেন যে আপনি যেটা বলছেন সেটাই ঠিক, সরকারি দল যেটা বলছে সেটা বেঠিক, আবার অন্যজন বলছে সেটা বেঠিক? তো এটা তো হতে পারে না। আপনি সবার মতামত নেবেন, আপনি বলছেন গণতন্ত্রের কথা, আপনি যেই প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের কথা বলছেন মেজরিটি তো সেই প্রক্রিয়া মানছে না। তো আপনি মাইনরিটি আপনাকে রেসপেক্ট করবে গণতন্ত্রের দিক থেকে, কিন্তু মেজরিটি শুড বি গ্রান্টেড। এটাই গণতন্ত্রের বিউটি, এটাই গণতন্ত্রের ধারা, এটা আপনাকে মানতে হবে। না হলে আপনি আসলে একদলীয় শাসন ব্যবস্থা চান, সেটা হচ্ছে আপনার তন্ত্রটা। তাহলে কি আবার সেই স্বৈরাচারী শাসনতন্ত্রের দিকেই ইঙ্গিত করছে কিনা? দেখেন, এটা স্বৈরতন্ত্রের শাসক দেখেন, এখন আপনি চাইলে রাতারাতি ইংল্যান্ড হতে পারবেন না। 10 বছরে 6টা প্রাইম মিনিস্টার পড়ে গেছে কেন? এটা প্র্যাকটিস, ওটা ওদের কালচার, ওখানে কিন্তু সংবিধান লিখিতও নাই, তাই না? সো এই প্র্যাকটিসে বাংলাদেশ রাতারাতি ফিরতে পারবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনাকে 4টা স্টেট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রোগ্রামকে আপনি আগে যদি ডেমোক্রেটিক চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতে পারেন তাহলে অনেক কিছু সুরাহা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যেই ধাঁচে সংসদে আলোচনা গত 2টা অধিবেশনে দেখলাম, সেটা আসলে কারো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা থাকলে সংসদের একজন এমপি তার মেয়ের নামে, 2টো মেয়ের নামে এবং নামটা গোপন করে উনি বরাদ্দ দেন, এরপরে এমনি মেম্বার অফ পার্লামেন্ট থাকেন কীভাবে? সত্যি যদি আপনি গণতান্ত্রিক এবং ট্রান্সপারেন্সি চান তাহলে এই সংসদ সদস্য সংসদে থাকে কীভাবে? জি, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আসে। আমরা আমাদের যিনি যুক্ত হয়েছেন অনলাইনে অতিথি, তার কাছে চলে আসতে চাই। মাহবুব আলম, আশা করছি আপনি শুনতে পাচ্ছিলেন আমাদের আলোচনা, এবং আমরা আজকের বাজেট আলোচনায় যেটি জুলাইয়ের মাস্টার মাইন্ড নিয়ে যেই বক্তব্য ছিল সরকার দল এবং বিরোধী দলের নেতাদের মধ্যে, এবং জুলাই সনদ নিয়ে, সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছেও জানতে চাইবো। আসলে বর্তমান সময় যখন বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা করার কথা, সেখানে আবারও সেই জুলাই প্রসঙ্গ। তবে জুলাইকে সবাই ধারণ করে যদিও বলছে, কিন্তু জুলাইকে কি তাহলে ব্যবহার করার যেই সংস্কৃতি, সেটা কি চালু হয়ে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ওয়ান টেলিভিশনের দর্শক এবং যারা আমার সহ আলোচক হিসেবে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এনসিপি প্রথম থেকে একটা জিনিস বলে আসতেছি যে এই জুলাই আন্দোলনের আসলে মাস্টার মাইন্ড নেই। জুলাই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা, এবং জুলাই আন্দোলনের মূল হচ্ছে আমাদের যারা আহত যোদ্ধা আছেন তারা। আমরা এটা বারবার বলে আসছি এবং আমাদের নাহিদ ইসলাম বারবার এই বক্তব্য জনগণের সামনে ক্লিয়ার করেছে, কিন্তু তারপরেও নানা ইস্যুতে নানাভাবে এই বিষয়টা আসতেছে। তবে আমরা আমাদের জায়গা থেকে এটা ক্লিয়ার করেছি
আর 2 নম্বর বিষয়টা যেটা আমরা আসলে এখানে সাইফুল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 4টা অর্গানকে আসলে সেকেন্ড ব্যালেন্স করতে হবে রাষ্ট্রের যদি শৃঙ্খলা ফেরাতে হয়। তো আমরা গত 54 বছর যদি বাংলাদেশে দেখি যে বাংলাদেশে তো আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা পরিচালিত হয়েছে, কিন্তু আমরা সেটা সুফল কিন্তু খুব বেশি একটা পাইনি। আমাদের সমসাময়িক সময়ে যে দেশগুলো স্বাধীনতা লাভ করেছে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি ডেভেলপ, সেই তুলনায় আমরা অনেক বেশি পিছিয়ে আছি। তো আমাদের এই যে পিছিয়ে পড়া, এটাকে দূর করার জন্য আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই সংবিধানে কাঠামোগত কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো দূর করার জন্য আসলে জুলাই সনদ এবং এই গণভোট হয়েছে। সেই গণভোটে জনগণ রায় দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের যারা সরকার গঠন করেছে তারা নানা ওয়েতে এটা আসলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে মানে আমি আজকে কয়েকটা বিষয় দেখলাম যে এখানে খণ্ডিত কিছু বক্তব্য বলার চেষ্টা করা হচ্ছে। যেমন নাহিদ ইসলামের ক্ষেত্রে বলা হয়েছে যে নাহিদ ইসলাম বলছে যে পরের সংসদ অধিবেশনে আপনার কি একটা বিষয় যে যেমন হচ্ছে আমেরিকার যে চুক্তিটা, আমেরিকার চুক্তির বিষয়ে পরের অধিবেশনে বলা হবে। কিন্তু এখানে বিষয়টা ছিল নাহিদ ইসলামী একমাত্র ব্যক্তি যিনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলেছেন এই সংসদের কাছে ক্লিয়ার করতে হবে সরকারকে যে এই যে ইউএস এর সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা জনগণের সামনে সংসদের কাছে ক্লিয়ার করতে হবে। কিন্তু আমি দেখলাম আজকের এই আলোচনা এটাকে খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে নাহিদ ইসলামকে যখন ওই আপনার সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে আসলে এই ইউএস এর সাথে যে চুক্তি, সেই চুক্তির বিষয়ে আসলে কি আপনারা করবেন, তখন বলছে আমি তো পয়েন্ট অফ অর্ডারে এটা তুলেছি, এটা ওনারা বলছেন যে পরবর্তী অধিবেশনে এটা নিয়ে আলোচনা করবে। এখানে আরেকটা বিষয় ভুল মিসকোট করা হয়েছে যে জুলাই যে ঐক্যমত কমিশন, সেই ঐক্যমত কমিশন নাকি 7-8টা দল অংশগ্রহণ করেছে, অথচ আমি ওনাকে বলতে চাই যে কোন দলটা আসলে অংশগ্রহণ করে নাই আপনি একটু সেটা বলবেন বাংলাদেশে। আপনাকে আমি একটু যদি আপনাকে বক্তব্যটা আরেকটু ক্লিয়ার করে বলতে চাই। সেখানে কিন্তু নিবন্ধিত দল উল্লেখ করা হয়েছে, অনেক অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, তবে তার মধ্যে যখন ঐকমত্য কমিশনে তারা আলোচনা করছিলেন তখন নিবন্ধিত ছিল এই কয়েকটি দল, সেটি উল্লেখ করেছিলেন। নিবন্ধিত উনি বলছে যে অধিকাংশ দল অংশগ্রহণ করে নাই, মাত্র 7-8টা দল অংশগ্রহণ করছে। তাহলে উনি ক্লিয়ার, আমি ওনার কাছ থেকে জানতে চাই যে কোন নিবন্ধিত দলটা আসলে অংশগ্রহণ করেনি, এটা একটু উনি ওনার পরবর্তী বক্তব্যে আসলে ক্লিয়ার করবে বলে আমি আশা রাখছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওভারঅল যেটা যে এই যে আমাদের বাজেট অধিবেশন বলেন, আমাদের কিন্তু মূল আমাদের ফিরে যেতে হবে জনগণের কাছে। জনগণ যেই জুলাই সনদকে গণভোটের মধ্য দিয়ে পাশ করলো, গণভোটের রায় দিল, সেই জুলাই সনদকে মারিয়ে সরকার যেভাবে মানে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে সেগুলো কিন্তু সরকার আসলে বাস্তবায়ন আলটিমেটলি করতে পারতেছে না। এবং আজকে নাহিদ ইসলাম তার বক্তব্যে এই বিষয়টা খুবই স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে আসলে একটু আমি প্রশ্ন করি, আসলে আপনি বলছেন যে সরকার যেই ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে জুলাই সনদকে পাশ কাটিয়ে সেগুলো করতে পারছে না। সরকার আসলে কোন ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে সরকার চালানোর জন্য বা দেশ চালানোর জন্য যেই কাজগুলো করা দরকার, সেটার পাশাপাশি সেটা নিয়ে কি আপনার মনে হচ্ছে যে বিরোধী দল বা এনসিপির যেই নেতারা সংসদে রয়েছেন তারা জুলাই সনদের বাইরে আসলে কোন বর্তমান সংকট দেশের যেটি সেগুলো নিয়ে খুব জোরালোভাবে বক্তব্য রেখেছে বলে আপনি মনে করছেন? দেখেন, মানে আমরাই প্রথম যে একটা ছায়া বাজেট দিয়েছি, আমরা দেখানোর চেষ্টা করেছি যে রাষ্ট্রের বাজেটটা আসলে এমন হতে পারে এবং এইভাবে হলে রাষ্ট্রটা আসলে সুন্দরভাবে পরিচালিত হবে। আমরাই সবচেয়ে বেশি ভয়েস রেজ করতেছি যে এই যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরাই সবচেয়ে বেশি ভয়েস রেজ করতেছি, সেটা মাঠে এবং সংসদে। এবং আপনি প্রত্যেকটা ইস্যুতে আমরা কথা বলতেছি। এবং আপনি দেখেন এই যে দ্রব্যমূল্যের দাম, কিংবা আমরা হারিকেন মিছিল করেছি যখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, এই জাতীয় যতগুলো ইস্যুই সামনে এসেছে সবগুলো ইস্যুই আমরা কথা বলেছি। কিন্তু একটা বিষয় কি, এখানে আমরা বলেছেন তখন সরকারের দিক থেকে কি সেটি সঠিকভাবে রেসপন্স, যেমন আমি যদি বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলি, দ্রব্যমূল্য যেগুলো বলছিলেন আপনারা প্রতিবাদ জানিয়েছেন, সেখান থেকে সরকারের ভূমিকাটা কেমন ছিল? সরকার তো এগুলো আসলে কর্ণপাত করতেছে না। আমরা যখন ধরেন বিএনপি বিরোধী দলে ছিল তখন বিএনপি কিন্তু এসব আমরা দেখেছি যে বিদ্যুতের যখন দাম বৃদ্ধি হয়েছে
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে তখন বিএনপি কিন্তু এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা কমিটমেন্ট করেছিল যে তারা আসলে এই বিদ্যুতের দাম বৃদ্ধি করবে না, তেলের দাম বৃদ্ধি করবে না। কিন্তু তারা ক্ষমতায় এসে প্রথমেই আসলে এখন 2 দফায় এগুলো বৃদ্ধি করে ফেলছে। সুতরাং বিএনপি তো আসলে তার ইভেন এই যে সংস্কারের আলাপ কিংবা গণভোটের আলাপ, এগুলো তো আসলে বিএনপির 35 দফারই প্রথম দফা। তো বিএনপি তো তার 35 দফা 31 দফাই পালন করতেছে না। এই বিএনপির কাছে আসলে আমরা কি প্রত্যাশা করতে পারি? জি, ধন্যবাদ। আপনার কথাগুলোর উত্তর, আপনার কিছু প্রশ্ন রয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের অতিথিদের কাছ থেকে আমরা নিব। তবে একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, নির্বাচিত খবর একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আবারও স্বাগত। নির্বাচিত খবরে আমরা আলোচনা করছিলাম জাতীয় সংসদের বাজেট আলোচনায়। আজ যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আমরা বিরতির আগে যেই আমাদের অতিথি মাহবুব আলম যে বক্তব্যটি করছিলেন তার একটি ব্যাখ্যা ছিল সাইফুল আলম চৌধুরী, আপনি দেবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে তখন আমার যদি মনে পড়ে, এখন তো 56টা না 57টা হয়ে গেছে দল, তখন ছিল 51টা, 5টা সাসপেন্ডেড ছিল সম্ভবত, 4টা না 5টা, তো মোটা দাগে ধরেন এরকম 46টা বা 45টা ছিল। কিন্তু আমি বলেছিলাম উনি খেয়াল করেননি, নিবন্ধিত রাজনৈতিক দল যে 32টা দল বা সংগঠনকে ডাকা হয়েছে সেখানে নিবন্ধিত রাজনৈতিক দল খুবই কম ছিল, আমি সেটাই মিন করেছি। হ্যাঁ, এখন প্রশ্ন উঠতে পারে, উনি হয়তো বা বলতে পারে যে তাহলে আওয়ামী লীগকে ডাকবে, এই কথা বলছেন। আই এম নট দ্যাট। আওয়ামী লীগ ছাড়াও অনেক দল ছিল। জি, হ্যাঁ, সো এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ 14 দলের কথা বলবেন, 14 দলের বা জাতীয় পার্টি বা অমুক জাসদ বাসদ, এরা তো আওয়ামী লীগের সাথে 3টা নির্বাচনে। সো আওয়ামী লীগের সাথে যদি 3টা নির্বাচনে যা অপরাধ হয়ে থাকে তাহলে 2018 নির্বাচনে তো সবাই গিয়েছে, জি, তাহলে ওরা অপরাধী না? তা এইভাবে তো গণতন্ত্র হয় না। আপনি গণতন্ত্রে ভোটের রাজনীতি বিশ্বাস করবেন, তাহলে ভোটে আপনাকে আসতে হবে, কে বাদ পড়বে কে বাদ পড়বে। জাতীয় পার্টি হেরে গেছে, এখন কি জাতীয় পার্টিকে আপনি শোনেন কোন আলোচনায়? শোনেন না, কারণ এটা জনগণ রিজেক্ট করবে। জি, তো আপনি তো সেই জনগণের ইয়াটা আপনি নিয়ে নিতে পারেন না, আপনি নিজেই জনগণের উপর বিশেষজ্ঞ হয়ে যেতে পারেন না। হ্যাঁ, তাহলে তো সেই একনায়কতন্ত্রে আমরা ফিরে গেলাম, সেই স্বৈরতন্ত্রে আমরা যদি বলেন তাহলে ফিরে গেলাম যে আমার কথাই সব ঠিক, আমি যা বলবো তাই ঠিক। আর তাহলে প্রফেসর ইউনূস ছিলেন এবং তার আশপাশের লোকজন ছিলেন, ওনারাই সব যদি এক্সপার্ট মনে করেন তাহলে দেশে তার সবাই, আমরা সবাই রাম ছাগল, আর কিচ্ছু না, জি, ওনারাই সব বোঝেন। জি। এই বিষয়ে মোস্তফা কামাল আপনার কিছু বলার রয়েছে কিনা পরবর্তী? সামান্য একটু বিষয় পরিষ্কার করা দরকার। সনদ নিয়ে যে বিতর্কটা চলছে, সনদ আর মসনদ কিন্তু খুব সাংঘর্ষিক। আপনি যখন মসনদের বাইরে থাকবেন তখন সনদ ধরনের বিষয় খুব সুখকর, শুনতেও ভাল লাগে, বলতেও ভাল লাগে, আর মার্কেটিং করতে আরও ভাল লাগে। রাজনীতির মধ্যেও কিন্তু একটা মার্কেটিং আছে। আগামী দিনের রাজনীতিতে এই সনদ কিন্তু একটা সাবজেক্ট হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত দুই পক্ষ এই নিয়ে কোনো একটা ফয়সালায় না আসবে। আবার এখানে আপনি দেখেন যে চুক্তিটার কথা এসেছে, একটু বলা দরকার, সেখানেও কিন্তু পজিশন আর অপোজিশন একটা বিষয় আছে। আজকে যারা ক্ষমতায় আছে বিএনপি, তারা যখন বিরোধী দল ছিল অর্থাৎ আওয়ামী লীগের সময়, আগের সময়ে, তারা প্রতিনিয়ত বলতো যে বাইরের সাথে কি চুক্তি হয় সেটা যেন একটু সংসদে পরিষ্কার করা হয়। সরকারি দল থেকে সেটা করা হতো না, বলা হতো যে এখানে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় আছে, খুব গভীরতম নিরাপত্তার বিষয় আছে। এমনকি মন্ত্রীরা একটা শপথও নেন, মন্ত্রীরা কিন্তু 2টা শপথ নেন, একটা মন্ত্রণালয়ের শপথ আর একটা হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করার শপথ। তখন ওই অংশটুকুকে ওই গোপনের খাতায় রেখে দেন, যেই সিলসিলা অথবা যেই প্র্যাকটিস এখনো আছে। তো এবার হয়তো বা পরিবর্তন হতে পারতো যে আমরা একটু খোলামেলা বা পরিষ্কার করি বিষয়টা। পরিষ্কার না করাতে হয় কি, তথ্যের সাথে অপতথ্য যোগ হয়, আধা সত্য তথ্য যোগ হয়, তখন সেটা নিয়ে নানান কথামালা রটে, একটা পর্যায়ে গুজবের কিন্তু আমরা শিকার হতে হয়। এই গেল একটা দিক। আর দ্বিতীয় দিক, চর্চা একটা মারাত্মক জিনিস। তো চর্চা, এরপরে ভালো চর্চা বা বদ চর্চা কোনটা? এখন যেটা গোলমাল হয়ে গেছে, আপনি একটা কথা বলা মাত্রই আপনি বা আমি যে মুহূর্তে অন্যজনের পছন্দ হবে না ওই কথাটা আরেক দিকে ডাইভার্ট করে দেবে, সেটা একটা চর্চার বিষয়। তো এক্ষেত্রে আমি উপমা হিসাবে এভাবে বলতে চাই, এক প্রশাসনিক কর্মকর্তা উপজেলা পর্যায়ে, তিনি গিয়ে দেখেন যে তার ওই এলাকারা, যে এলাকায় তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যে ওখানে সারাক্ষণ উল্টাপাল্টা চলে, একটা বললে আরেকটা বোঝে, একটা করতে বললে আরেকটা করে, কারণ এটা তাদের অভ্যস্ততা। তো তিনি তখন
একটা সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে একটু কোমলে কুসুমে একটু আয়ত্তে আনা যায় কিনা শিষ্টাচার চর্চার মাধ্যমে ওই এলাকার লোকদেরকে। তিনি খুব সুন্দর করে একটা চিঠি লিখলেন এলাকার গণ্যমান্যদের উদ্দেশ্যে, জি সম্বোধন করলেন সুধী, খুব ভক্তি সহকারে। তো চিঠিটা দেওয়ার পরদিন সকালে উনি অফিসে গিয়ে দেখেন যে 20-22 জন লোক একসাথে চলে এসেছে। তিনি ভাবলেন যে চিঠিটাতে খুব ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কাজ হয়েছে। তো ওই লোকরা বলতেছে যে আমরা যে সুদের কারবার করি আপনি এটা কিভাবে জানলেন? তিনি লিখছেন সুদী, আর তারা ধরে নিয়েছে তারা সুদের ব্যবসা করে, সেটা বুঝে মিন করেছেন। জি তারা বলছে এটা আপনি জানলেন কি করে, আর আপনারা কে কে বলছেন নামগুলো বলেন। তো আমরা ওই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি। ঐকমত্য কি চমৎকার শব্দ, অর্থাৎ একমত হওয়া, আরো যদি জফলাটা বাদ দিয়ে একসাথে করে ফেলি। তো ঐকমত্যের মধ্যে ভেজাল ছিল, ধোঁকাবাজি ছিল দুই পক্ষের মধ্যেই, যেটা সরকারি দল থেকে পরিস্থিতির অনিবার্যতা একজন মাননীয় মন্ত্রী বলে ফেলেছেন যে আমাদের সাথে ধোঁকাবাজি করা হয়েছে, আরো ধোঁকাবাজি করা হবে। ওই আশঙ্কা থেকে আমরা সবকিছু হাঁ হাঁ করেছি। তার মানে ধোঁকাবাজি ওনারাও করেছেন। অর্থাৎ কে ফার্স্ট হয়েছেন সেটা হয়তো ইতিহাস নির্ণয় করবে কে বেশি ধোঁকাবাজিতে ফার্স্ট হয়েছেন, কিন্তু করেছেন মাশাআল্লাহ দুই পক্ষই। তো সেটা তো 24-এর বিপ্লবের সাথে যায় না। জি এই ধোঁকাবাজি, এই চাতুরি, এটা যায় না ওই বিপ্লবের আন্দোলনের সাথে। জি আমরা জুলাই নেতৃত্ব নিয়ে যে আলোচনা, সেই প্রতিবেদনটি তো দেখেছি, সেটা নিয়ে আলোচনাও করেছি। এবারে আজকে জাতীয় সংসদে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটি বড় কথা বলেছেন, সেটি হচ্ছে 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন যেন দুদককে নির্দেশ দেওয়া হয় তদন্তের জন্য। জি, এই ইঙ্গিতটি আসলে কি তথ্য বহন করে? আসলে সাইফুল আলম চৌধুরীর কাছে আগে আসি। দেখেন, এটা আমি শুরু করতে পারি হাম দিয়ে, কারণ আমি মনে করি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা এনসিপি বা জামাত, এরা রাজনৈতিক। আমি আমাদের আরেকজন অতিথি আছে, তাকে যুক্ত করি, তাহলে তিনিও আমাদের বক্তব্যটি শুনতে পাবেন। আমাদের সাথে যুক্ত আছেন দর্শক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা আজকে জাতীয় সংসদের যেই বাজেট আলোচনা, সেটি নিয়ে আলোচনা করছি। সাইফুল আলম চৌধুরী। নাজমুল হাসানকে শুভেচ্ছা, আর কি, ওনার সাথে অনেকদিন পরে দেখা হলো। যাই হোক, তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো, এদের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা আছে। প্রফেসর ইউনূস কিন্তু নির্বাচিত সরকার ছিলেন না, ফলে তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। দেখেন, এই যে হাম, আর একটা বছর যেতে দেন, এইটা ইতিহাসে যখন আলোচনা হবে তখন লোকজন ন্যারেটিভ দাঁড় করাবে বিএনপি। এটা যদি এখন অন্য দল থাকতো, যদি জামাত ক্ষমতা থাকতো, আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, তাহলে বিএনপি এটা পরিচিত করতো। তো বিএনপির বিরুদ্ধে এক বছর পরেই বলবে যে বিএনপির আমলে 700 শিশু মারা গিয়েছে। কী কারণে মারা গেছে, বিহাইন্ড দ্য কার্টেন যে স্টোরিটা, যে প্রফেসর ইউনূসের চরম দুর্বলতার এবং ব্যর্থতার কারণে এটা ঘটেছিল, এটা কেউ তখন আর বেশি বলবে না, বিএনপিকে জোর করে বলতে হবে। কিন্তু এই দায়বদ্ধতাটা আসলে বিএনপি নিজের ঘাড়ে নিজে নিয়ে নিয়েছে। বারবার করে বিএনপিকে বলা হচ্ছিল যে একটা ফেয়ার তদন্ত কমিটি হোক বিষয়টা, কারণ এটা তদন্ত কমিটি এমন না যে আপনি প্রফেসর ইউনূসের ওই ক্যাবিনেটকে বা যারা দোষী তাদেরকে আপনি শাস্তি দেন, কিন্তু এইটা ভবিষ্যতের জন্য দরকার। এটা ডিজাস্টার, যে এইরকম ডিজাস্টার হলো কেন, এটা ভবিষ্যতে যাতে না হয়, সেটা হয়নি। তো এখন আমার ধারণা ওনারা তো 4 মাস দেশ চালিয়ে ফেলেছেন, এবং সালাউদ্দিন আহমেদ একজন পাওয়ারফুল মিনিস্টার। উনি শুধু পাওয়ারফুল মিনিস্টার না, সরকারের পাওয়ারফুল একজন ব্যক্তি। তো ওনারা হয়তো এমন তথ্য পেয়েছেন যে আমরা যেগুলো হেলিকপ্টার দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছু দেখেছিলাম, সেগুলো হচ্ছে শোরুম, আপনি শোরুমের ছায়া দেখেছেন। তো ওনারা গোডাউনের ভিতরে এমন কিছু দেখেছেন যেটা আসলে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত সংসদে প্রাইম মিনিস্টারকে ইঙ্গিত করতে যে মাননীয় প্রাইম মিনিস্টার আপনি এটা করেন, এটা না করলে ডিজাস্টার হয়ে যাবে। কারণ এই ভবিষ্যতে এই দুর্নীতির দায়ভারগুলা বিএনপিকে নিতে হবে। কারণ যখন 5 বছর তারা রান করার পরে যখন যাবে মানুষ, আমরা তো বলা হয় যে হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন যে বাংলায় হচ্ছে গোল্ডফিশ, তো ও খুব দ্রুত অতীত ভুলে ভুলে যাওয়ার কারণে রিসেন্ট অতীতটা মনে থাকবে, সবাই দোষ দেবে বিএনপির ঘাড়ে। তো এটার জন্য এই লাইবিলিটিগুলো নিজেদের ঘাড়ে, এই মানে দুর্নীতির লাইবিলিটিগুলো নিজেদের ঘাড়ে না নেওয়ার জন্য হামের মতো ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু বিএনপি, এটা দেখেন ভবিষ্যতে বললাম এই দায়ভার বিএনপিকে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বিএনপির দোষ না, হামেরটা তারা মাত্র আসছে। হ্যাঁ, হয়তো আরও ভালো ব্যবস্থাপনা করা যেত, সেটা হয়তো বিতর্কের বিষয় বা সেটা এক্সপার্টরা বলবেন, কিন্তু এটা সম্পূর্ণ দায়ভারটা কিন্তু অন্যদের উপর যায়, কিন্তু সে দায়ভারটা বিএনপি নিয়ে নিয়েছে।
জি, আমরা একটু মোস্তফা কামাল আপনার কাছে একটু সংক্ষেপে শুনি, তারপর বিরতি। যে এই ক্ষেত্রে সরকারের অবস্থানটা পরিষ্কার করা দরকার। কিভাবে পরিষ্কার করা দরকার? আজকে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আগামীকাল পর্যন্ত তিনি এই বক্তব্য অটল থাকবেন কিনা আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। কেন বলছি এই কথা? আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা দিনে এখন অন্তত 3 বেলা 3 রকমের বক্তব্য একই জনের কাছ থেকেও শুনি। ঠিক কয়েকদিন আগের একটা বক্তব্য যদি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ডক্টর খলিলকে নিয়ে। তারও যেন বিচার হয়। কেন? যে বড় বাজে লোক, এতই বাজে যে বাংলাদেশে আরেক পিস নাই, এরকম আক্রমণাত্মক কথা ছিল। জি, কিন্তু অল্প সময়ের মধ্যে দেখা গেল যে তিনি অত্যন্ত আসলে ভালো মানুষ। যখন তিনি আমাদের ক্যাবিনেটে এসেছেন, এগুলো আমাদের কিন্তু নোট থাকে, আরও অনেকেরই থাকে, যে এই কারণে রাজনীতিবিদদের, বিশেষ করে সরকারি মহলে যারা থাকেন, তারা কোন বেলা কোনটা বলেন বা ওই কথা অটল থাকবেন কিনা আমরা একটু সন্দেহান থাকি। তাহলে কি মনে হচ্ছে যে তারপরও- আজকের এই কথাটি শুধু বলার জন্য বলা, বা না, তা মনে দলকে হচ্ছে না, একটু চাপে সংশয় দেয়া? থাকে। কারণ প্রাইম মিনিস্টারকে তো আর এটা বলতো যখন না। প্রধানমন্ত্রীকে সম্বোধন করে ফেলেছেন, জি, সেই ক্ষেত্রে আমরা আশা করব যে এই কথাটার যেন নটচড় না হয়, যে অন্তত একটা দৃষ্টান্ত তৈরি করা দরকার। সেই সাথে সরকারের অবস্থানও পরিষ্কার করা দরকার। শুধু কথা মালার জন্য সকালে বিকালে ডক্টর ইউনূসকে দায়ী করা, কিন্তু তাকে দায়ী করার সাথে সাথে ট্রায়ালে না আনা, সেটা কিন্তু আরেক ধরনের চাতুরি। ট্রায়ালে আনলাম না, কিন্তু 3 বেলা 3টা গালি দিলাম। তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। খেয়াল করে দেখুন, ডক্টর ইউনূস এবং তার পরিষদকে যে এত গালমন্দ করা হয়, আশা করা হয় যে তারা যেন একটা প্রতিক্রিয়া দেন, হ্যাঁ অথবা না বলেন, অথবা একটা ব্যাখ্যা দেন। খুব সতর্ক, এতই সতর্ক তারা, একটি শব্দ ব্যয় করেন না এই প্রশ্নে, কোথাও কোনো জবাব দেন না, একটা বিবৃতিও আসে না। ডক্টর ইউনূস সম্পর্কে যেসব কথাবার্তা আসছে, জঘন্য জঘন্য কথাবার্তাও কিন্তু আসছে, যেটা শেখ হাসিনা হয়তো বা আরও ছোট ছোট বা নিম্নমানের শব্দ সম্বোধন করতেন, এখনও কিন্তু একদম কম যাচ্ছে না। কিন্তু ইউনূস সেন্টার থেকে একটা বিবৃতিও কিন্তু আসে না। ডক্টর ইউনূস না দেন, তার সেন্টার থেকেও আসতে পারে। আমরা খেয়াল করে দেখছি তিনি হয় খুবই সতর্ক, অথবা এতই চালাক যে এই মানের বা এই পর্যায়ের অথবা এই স্কেলের চালাক অন্য কেউ নেই। নীরবতা পালন জি। করছেন অনেক। তো জি, সেটা তিনি কোন উদ্দেশ্যে করছেন আমাদের বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে। জি, আমরা আবার একটু শেষ করে বলে, তার কিছু কিছু কাজের আপনি দেখবেন তীব্র সমালোচনা আছে, কিন্তু তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছেন, আবার বিমান কেনার কিছু কথাবার্তাও ছিল, বিমান কিনতে কিন্তু আর দেরি হয়নি। জি, অর্থাৎ যেটুকু আপনার মন মতো হয় ওইটুকু বড় ভালো। ওই যেটা ঐকমত্যের ক্ষেত্রে হয়েছে, যে কার মতের সাথে কার মত মিললে ঐকমত্য হয়, এটা কোনো সংজ্ঞা কিন্তু নাই। আপনার মতের সাথে আমি একমত হব না, আমার মতের সাথে আপনি একমত হবেন, বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। তো পরিষ্কার না হওয়াতে তারা জাতির সাথে সব পক্ষই কিন্তু একটা চাতুরি করেছেন। যমুনার সামনে যেহেতু একভাবে দাঁড়ালে ক্যামেরার ফ্রেমে আসে না, ওনারা গোল হয়ে দাঁড়াতেন, জি, দাঁড়িয়ে কিন্তু একটা চমৎকার হাসি দিতেন। এটা কিন্তু আরেক ঠকবাজি। যে আমরা বিরতিতে যাব একটি, আমাদের সাথে আরো দুইজন অতিথি যুক্ত আছেন, আপনাদের কাছে আসবো এই বিষয়টি নিয়ে। তবে একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, নির্বাচিত খবরে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। নির্বাচিত খবরে আলোচনা করছি। আর জাতীয় সংসদে বাজেট আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, 18 মাসের অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সেটি অভিযোগ করে তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন দুদককে তদন্তের নির্দেশ দেওয়ার জন্য। এই বিষয়ে জানবো, আমাদের সাথে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান যুক্ত আছেন। আশা করছি আপনি বিরতির আগে আমাদের অতিথির বক্তব্য শুনেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু দুই অতিথির বক্তব্য শুনতে পেয়েছি, ভালো লেগেছে। ওনারা অনেক যুক্তিসম্মত কথা বলেছেন। আপনি যেটা বললেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ইন্টারিম গভর্নমেন্টের দুর্নীতি নিয়ে তদন্তের প্রয়োজনীয়তা আছে, এই ধরনের কথা বলেছেন। আসলে তো উনি ঠিকই বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার 2 বছরে যে দুর্নীতি করেছে সেটা তো সীমাহীন, এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অন্তর্বর্তী সরকার থাকাকালীন অবস্থাতেই কিন্তু সজীব আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেনকে অপসারণ করে দেওয়া হয়েছিল দুর্নীতির কারণে। তারপর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ওনার পিএস তুহিন ফারাবি সম্ভবত, ওনাকেও অপসারণ করে দেওয়া হয়েছিল দুর্নীতির কারণে।
আরো একাধিক উপদেষ্টার পিএসের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আছে। উনি যেহেতু সংসদে এটা বলেছেন, তার অর্থ এই যে সরকারের কাছে এমন তথ্য প্রমাণ আছে যে এই 2 বছরের দুর্নীতি সবাইকে হার মানিয়ে ফেলেছে। তাছাড়া কিছুদিন পূর্বেই টিআইবি যে তথ্য প্রকাশ করেছে যে এই 2 বছরের দুর্নীতি অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে বা হার মানিয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা যায় যে ইউনূস সরকারের নেতৃত্বাধীন যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা যে মানে দুধে ধোয়া তুলসী পাতা ছিল তা কিন্তু নয়। তারা সীমাহীন দুর্নীতি করেছে এবং দুর্নীতি করার কারণেই তাদের 2-3 জন পিএস বরখাস্ত হয়েছে এবং অনেকগুলো ফাইল দুদকে আছে যেগুলো তদন্ত করলে বের হয়ে আসবে। আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে বর্তমান নির্বাচিত সরকারের জিরো টলারেন্স এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও দুর্নীতি দমনে নির্দেশনা দিয়েছেন। আশা করি সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর যারা নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার একটু মাহবুব আলম আপনার কাছে আসি। আপনার কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী যেই দাবিটি জানিয়েছেন আসলে সেটির সাথে আপনি একমত কিনা? এখানে যেটা বিষয় হয়েছে, গতকালকে জনাব হাসনাত আব্দুল্লাহ যখন সংসদে দাঁড়িয়ে সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং সরকারের 11 জন রানিং এমপি যারা সংসদে আছেন তাদের ঋণ খেলাপি নিয়ে কথা বলেছেন এবং 2 জন তাদের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত কিন্তু তারা ঋণ খেলাপির কারণে এখনো সংসদে আসতে পারেননি, তাদেরকে নিয়ে কথা বলেছেন। ঠিক তখনই এসে নিজেদের দায় এড়ানোর জন্য আসলে স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্নীতির আলাপটা নিয়ে এসেছেন, আপনারা যদি একটু খেয়াল করেন। এবং কামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে তদন্তের কথা বলা হয়েছে এটা কি আসলে কন্টিনিউ আলটিমেটলি করা হবে কিনা, কারণ আমরা অতীতে দেখেছি যে ওনাদের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওনাকে নিয়ে ওনারা অনেক ধরনের কথা বলেছেন কিন্তু আলটিমেটলি ওনারা তাকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুরস্কৃত করেছেন। এখানে আপনি যদি দেখেন যে এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের সময়কার সচিব যারা ছিলেন, যারা আমলা ছিলেন, তারা কিন্তু এই বিএনপির আমলে দেখবেন যে কন্টিনিউ করতেছে। তাদের কিন্তু কাউকে আপনার কোনো ধরনের কোনো পদায়ন বলেন বা ডিমোশন বলেন, কাউকে কোনো শাস্তির আওতা বা কাউকে ট্রান্সফার করা হয়নি। অলমোস্ট আপনি যদি দেখেন সবগুলো মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের সময় যারা ছিলেন তারাই এখন দায়িত্বে আছেন। তাহলে যদি ওই সময় আসলে কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সরকার তদন্ত করুক। এখন সরকার আসলে তদন্ত করবে না কেন? ওই যে কামাল ভাই বলছেন একটা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কথা যে তদন্ত আসলে করবে কিনা, কারণ সরকার এটা তদন্ত করবে না, সরকার জাস্ট এইভাবে গলাবাজি মনে করছেন যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে দুর্নীতির যে অভিযোগটি সেটি আসলে আপনার দৃষ্টিকোণ থেকে হয়েছিল কিনা এবং আপনি সেটি সমর্থন করছেন? তাহলে হামের একটা কথা আসছে, আমরা বারবার করে সব পক্ষ থেকে বলা হচ্ছে যে হামের এই যে অনিয়ম হয়েছে সে অনিয়ম নিয়ে তদন্ত করা হোক, কিন্তু আজ পর্যন্ত তদন্ত করা হয়নি। এবং যখন ডিজি কে জিজ্ঞাসা করা হলো যে আপনারা তদন্ত করবেন কিনা, বললো যে না, তদন্ত করার কোনো প্রয়োজন পড়বে না। তো এইভাবে অন্তর্বর্তী সরকারের, এবং আমি খুবই আশ্চর্যিত হয়েছি যে বিএনপির যে ভাই আজকে যুক্ত হয়েছেন, কবিতার মতো করে উনি বলে গেলেন যে এই দুর্নীতি করেছে, এই করেছে, সেই করেছে। ওই সরকারের সবাই তো এখন বিএনপির সাথে আছে, তাহলে ওই সময় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতির দায় অবশ্যই বিএনপির। এবং এটা নিয়ে তদন্ত করুক এবং তদন্ত করলে আমরা দেখবো যে তাদের থলের বিড়ালি বেরিয়ে আসবে এবং তারাই এই জন্য অভিযুক্ত হবে। এই জন্য আসলে তারা কখনোই এটা তো করবে না। আমি তো পরিসংখ্যান দিয়ে বললাম। আর আপনার সময় আমি কথা বলি না। আরেকটা বিষয় আপনি যদি খেয়াল করবেন, এখানে মূল গেমটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে যদি বিতর্কিত করা যায় তাহলে আলটিমেটলি গণঅভ্যুত্থানের দিকে আঙ্গুল তোলা যাবে। এই জন্য একটি মহল আসলে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আলটিমেটলি আপনি দেখবেন যে নানা ওয়ে যে এস্টাবলিশমেন্টটা আছে আওয়ামী লীগের, তারাই আসলে এটা করতেছে এবং সরকার কখনো কখনো আসলে বুঝে না বুঝে সেটার উপরে পা দিচ্ছে। মাহবুব আলম, আপনি একবার বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যায় কিনা সেই চেষ্টা, আপনি যেটি বললেন যে এই যে এখন দুর্নীতি যে তদন্তের কথা, আবার আপনি এটাও বলেছেন যে তদন্ত করা হোক কিন্তু বিএনপি করবে না। আসলে আপনি কি তদন্ত করা হোক বা অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি হয়েছে সেটি তদন্তের বিষয়ে আপনি একমত হচ্ছেন কিনা?
অবশ্যই তদন্ত করতে হবে, প্রত্যেকটি ঘটনায় তদন্ত করা হোক, প্রত্যেকটি ঘটনায় তদন্ত করে জনসম্মুখে সেই রিপোর্ট প্রকাশ করা হোক এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক। কারণ এই যে অভ্যুত্থানের যে সরকার, এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যদি দুর্নীতি করে সেই সরকারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই, স্বল্প সময়ে যদিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবারে একটু সাইফুল আলম চৌধুরী আপনার কাছে আসি, আপনি এই দুজনের বক্তব্যের বিষয়ে কিছু বলবেন কিনা? না, এটা আমার কাছে হচ্ছে, আমি খুব অদ্ভুত হয়ে যে অবাক হয়ে যে আচ্ছা, কিছু পোর্টালও দেখবো, আপনি বলতে এনসিপি কি আসলে মানে ইন্টারিম গভর্নমেন্টের দল? কারণ একটা জিনিস হচ্ছে, তারা ইন্টারিম গভর্নমেন্টকে কেন মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে, তাই না? সো এটা তো অনেকগুলো দুর্নীতির অভিযোগ তখন উঠেছিল। ধরেন আসিম মোহাম্মদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হেলিকপ্টারে তিনি 200 টাকার কম্বল তিনি আপনার 2 লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে, এটা তো কোনো দরকার ছিল না, তাই না? এটা করেছেন। তো অনেক কিছু আছে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আসলে আমি কামালের সাথে একমত যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অনেক কথা বলে, কিন্তু সেটা বাস্তবায়ন আবার দেখা যায় শুধু বাস্তবায়ন না, একেবারে রিভার্স, একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আপনি ভিন্ন আচরণ করছেন, সেটার উদাহরণ উনি দিয়েছেন। হ্যাঁ, সো ফলে মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অব্যবস্থাপনা ছিল সেটার ভুক্তভোগী আমরা সবাই, সেটা আমরা দেখেছি। তো এখন এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না বলা, বা ওই সরকারের সময়ে নির্বাচনের মাধ্যমে আমি আসছি বলে আমাকে তাকে দায়মুক্তি দিতে হবে, এটা হলে আসলে আপনি দেশের জন্য করছেন না। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের কয়েকটি পত্রিকার অন্য খবরগুলোই একবার একটু দেখে আসতে চাই। শুরুতে প্রথম আলো দেখব, এবং সেখানে শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। আমরা যেটি আজকে সংসদ নিয়ে আলোচনা করছিলাম, শেষ সময় তারা ওয়াকআউট করেছে। এনসিপির দলীয় কাঠামোতে পরিবর্তন আসছে, সুপার 11 হচ্ছে সুপার 6। আসলে আবারও যে এনসিপির গঠন সেটি নিয়ে আসলে পরিবর্তন দেখা যাচ্ছে। মিরপুরে দিনে শুরু হচ্ছে পানির খোঁজে। এই পানির সংকটটি কিন্তু দীর্ঘদিনের, এবং আমরা দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন জায়গাতেই সেই দিনের পর দিন পানি পাওয়া যায় না। সেটি নিয়ে এখনো সরকারের আসলে কতটুকু উদ্যোগ সেটি আমরা পাইনি। এবারে আর আমি পরবর্তী আরেকটি পত্রিকায় চলে যেতে চাই, বিবিসি বাংলায়। সেখানে ভারতীয় ভিসা কার্যক্রম চালু সম্পর্ক স্বাভাবিক হতে আরও যত চ্যালেঞ্জ, যেটি আমরা বেশ প্রধানমন্ত্রী চায়না সফর চলাকালে আমরা দেখছিলাম যে ভিসা চালু হয়ে গেছে, আজকে থেকে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং 24 জুলাই আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ড কে, এমন প্রশ্নে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য, যেটি নিয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। এর পরবর্তী আরেকটি পত্রিকায় চলে যেতে চাই, যুগান্তর। সেখানের কিছু নিউজ, যেটি খেলা তো চলছেই ফুটবলের, তার পাশাপাশি ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি এবং কাতার, আন্তর্জাতিক একটি খবর। এবং সংসদে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎ মন্ত্রী। একযোগে 29,000 শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে সোমবার। জুলাই আন্দোলনে মাস্টারমাইন্ড এবং যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, এবং ইউরোপের একটি আন্তর্জাতিক প্রসঙ্গ। এরপরে আরও দু একটা দেখতে চাই, সমকালের খবর দেখে আসতে চাই। কক্সবাজার ও মিয়ানমার সীমান্তে 4.4 মাত্রার ভূমিকম্প, সেটি কিন্তু আজকে রাতে একটা অ্যালার্ট আছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, একটা অ্যালার্ট আছে যে আগামী 5 থেকে 6 দিন, এটা গতকালই অ্যালার্টটা ছিল, 5 থেকে 6 দিনের মধ্যে এই অঞ্চলে বেশ ভালো একটা মাত্রার ভূমিকম্প। এই জায়গাটি থেকে আসলে আমরা সতর্ক এখানে এটা তো মানে আমাদের, যদি আমি শুধু ঢাকা শহর বা মেইন মেট্রোপলিটন সিটিগুলোতে বলি, তাহলে এটা চিন্তার মানে কল্পনা করা যায় না কি হতে পারে, যেটা এবং সেই মিরপুরের পানির সংকট, এটি কিন্তু অনেক দীর্ঘদিনের। আমি যেটি বলছিলাম, আমরা দেখেছি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি, এবং কারিগরি ত্রুটিতে 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়বে, সেটি বিদ্যুৎ মন্ত্রী কিন্তু আজকে এটি বক্তব্য দিয়েছেন। এবং একটু মানব জমিন দেখে আসতে চাই, সেখানে আরেকটি পত্রিকার খবর একটু নেয়ার পর শেষ করব। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে বাহাস, বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হোয়াইট ওয়াশে লজ্জা দিল আইরিশরা। এই ছিল আজকের মোটামুটি পত্রিকাগুলো, এবং আলোচনাটি আজকে শেষ করব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।